প্রস্তুতি নিচ্ছ বা নিবা আইবিবিবি এর জন্য, তাদেরকে বলে রাখি যে ভাই আমার কি ইন্টারমিডিয়েটে যেই টাইপের ম্যাথ করছি সেই ম্যাথগুলা করা লাগবে কিনা। উত্তর হচ্ছে না। ইন্টারমিডিয়েটে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছো সেগুলার থেকে কোনো প্রশ্নই আসবে না। প্রশ্নগুলা সবই আসে হচ্ছে যে তোমার আসলে অ্যাপটিটিউড টেস্ট কেমন, হ্যাঁ, তোমার ধরো যে তুমি খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে ডিসিশন নিয়ে অ্যান্সার করতে পারছো সেটার উপরেই কিন্তু মূল টেস্টটা হয়। এবং দেখা যায় অন্যান্য যে সমস্ত অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলাতে কিছুটা মুখস্থ নির্ভরতা, সূত্র মুখস্থ বলো বা ইনফরমেশন মুখস্থ বলো, সেরকম কিছু ব্যাপার থাকে। কিন্তু আইবি অ্যাডমিশনে কিন্তু আমাদের এই মুখস্থের যে ব্যাপারগুলো সেগুলা কিন্তু তুলনামূলক কম, নাই বললেই চলে। যেই টাইপের ম্যাথ প্রবলেমগুলো থাকে সেগুলো তুমি দেখবা ক্লাস 9-10-এ যখন বীজগণিত পাটিগণিত করছো সেই টাইপের ম্যাথ প্রবলেমই আসে। এবং ইংরেজি যা তা কিন্তু মোটামুটি 12 বছর ধরে ইংরেজি পড়ছো, ইংলিশ মোটামুটি তুমি যদি 3 থেকে 4 মাস একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলেই ইংরেজিটা কাভার হয়ে যায়। অ্যানালিটিক্যাল সম্পূর্ণ একটা হোল নিউ টপিক, এইটা আমরা ইন্টারমিডিয়েটে থাকতে কখনোই আগে প্রিপারেশন নেই না। এবং এটা আসলে এই 3টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ। অ্যানালিটিক্যাল দেখবা প্রবলেমগুলো অনেকটা পাজল সলভিংয়ের মতন। তুমি যদি এই যে কিছু ইনফরমেশন থাকে, প্রথম একটা প্যাসেজ থাকে, তার উপরে বেস করে কিছু প্রশ্ন থাকে, আমরা এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। তো মূল কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আইবিএতে যারা চান্স পায় এরা মেজরিটি কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে তারা প্রস্তুতি নেওয়াটা শুরু করে। তোমরা দেখছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন বা যখন যে এরকম টাইপের প্রিপারেশনগুলো হয় তখন কিন্তু ইন্টারমিডিয়েটের যে কনসেপ্টগুলো থাকে সেগুলো কাজে লাগে, সেগুলা থেকে ভালো একটা প্রস্তুতি থাকতে হয়। কিন্তু আইবিএর প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। এখানে ইন্টারমিডিয়েটের কোনো কনসেপ্টই তোমার লাগবে না। শুধুমাত্র মানে তুমি যদি চাও যে ভাই সায়েন্স আর ভালো লাগতেছে না, আমি সায়েন্স থেকে বাইরে হতে চাই, কোন ভুলে সায়েন্সে ঢুকছিলাম, আমি আর সায়েন্স চাই না, তাদের জন্য বলবো যে তোমরা যদি সায়েন্স অ্যাভয়েড করতে চাও সেই ক্ষেত্রে আইবিএর প্রিপারেশনটা নিতে পারো। সো আইবিএর মধ্যেও যে একেবারে সায়েন্স নাই তা না, সায়েন্স আছে, কিন্তু এগুলো ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই লেভেলের না। তো আরও কোন দিক থেকে ডিফারেন্ট সেগুলা মুয়াজ, ওমর ওরা অ্যাড করবে। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি এখন আইবি এর ম্যাথ পার্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের আইবিএতে যে প্রশ্নগুলো আসে, ধরো ওই একটা প্রশ্নে আমি এখন তোমরা যারা আছো আমি তোমাদের একজনকে একটা ম্যাথ কোশ্চেন দিলাম। ম্যাথ কোশ্চেনের টোটাল ম্যাথ হলো গিয়ে 25টা। আমি তোমাদেরকে টাইম দিলাম হলো 2 আওয়ার টাইম দিলাম, আর আমি তোমাদেরকে সাথে ক্যালকুলেটর দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকেই 25-25 পাবা, তোমরা প্রত্যেকেই 25-25 পাবা। কারণ আমাদের আইবিএতে যেসব ম্যাথ আসে প্রত্যেকটা টপিক আমরা ক্লাস 8, 9, 10-এ পড়ছি, জাস্ট ওইগুলা থেকে একটু অ্যাডভান্স লেভেলে জিনিস আছে। আর যেই প্রশ্নটা হয় ইংলিশে, এই কারণে অনেক স্টুডেন্টরা হলো গিয়ে ঘাবড়ায় যায়, অনেক স্টুডেন্টরা আইবিএ ম্যাথ নিয়ে হলো গিয়ে ভয় পায়, ঠিক আছে। সো এখন আমাদের আইবিএ পরীক্ষায় আমরা যদি ভালো করতে চাই, মানে আমাদের 1 নাম্বার যে স্কিলটা দরকার সেটা হলো অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে কি, আমার কি পরিমাণ দক্ষতা আছে, এই জিনিসটার জন্য আমার হলো গিয়ে ম্যাথে কি টপিক আমরা পড়তেছি ওই টপিকগুলার একদম হলো গিয়ে বেসিক থেকে আরম্ভ করে কি হচ্ছে না হচ্ছে, একটা লাইনের পর যে আমি আরেকটা লাইন আসতেছি, আমি একটা ইকুয়েশন লিখতেছি, একটা ইকুয়েশনের এক লাইন থেকে আরেক লাইনে আমি আসলাম কিভাবে, ওই জিনিসগুলো আমাকে খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে হয়। অ্যান্ড ওই জিনিসগুলোই আমি যখন ক্লাস নেবো ম্যাথে, আমি ক্লাস নেবো, মাসরু ভাই ক্লাস নেবেন, ওমর ক্লাস নেবে, জয়নাল ভাই ক্লাস নেবে, এই জিনিসগুলো নিয়ে আমরা তোমাদের সাথে মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে তোমাদের কিভাবে একদম হলো গিয়ে বেসিকটা ক্লিয়ার। ওইটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় বেসিকটা, তাহলে দেখবা তোমরা ধরো আইবিএতে আমাদের আইবিএর যেই ম্যাথ পার্টটা ওটাতে ধরো তোমরা যদি 25-এর মধ্যে 16, 17, 18 পাও, তোমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট মানে এক্সপেক্ট করতে পারো। নেক্সট পার্ট শুরু করবে ওমর। আচ্ছা, সো মুয়াজ এখানে যেটা বললো অ্যাপটিটিউড, রাইট? অ্যাপটিটিউড হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি টু লার্ন সামথিং। তুমি হচ্ছে ন্যাচারালি কি লার্ন করতে পারো সেই স্কিলটা চেক করা হয় আইবিএ, যেখানে নলেজকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। অনেকেই দেখলাম আজ করছো ভাইয়া ইংলিশে কী হয়, ইংলিশে কি আমার তো মুখস্থ লাগে, ইংলিশে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হয়। আচ্ছা, আর কি মুখস্থ করতে, আর কিচ্ছু না, ইডিয়ম, ফ্রেজ, প্রিপোজিশন এগুলো অতটা আসে না আইবিএতে। আচ্ছা, ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না। ভোকাবুলারি তুমি নিজে বলো, তুমি বাংলা কি কখনো মুখস্থ করেছো যে এটার মানে হচ্ছে কিং কর্তব্য, বিমূঢ় মানে এটা তুমি ইউজ করছো তোমার লাইফে, অ্যান্ড পরবর্তী তুমি বুঝতে পারছো যে আচ্ছা এই ওয়ার্ডটা এই কনটেক্সটে ইউজ করতে হয়।
আইবিএ কখনো তোমাকে একটা শব্দ দিয়ে বলবে না যে বলো তো এই শব্দটার মিনিং কি। আইবিএ তোমাকে একটা সেন্টেন্স কমপ্লিশন দিবে, আইবিএ তোমাকে একটা কিছু লিখে দিবে অ্যান্ড মাঝখানে একটা গ্যাপ রেখে দিবে, রাইট? তুমি এই গ্যাপে কোন শব্দটা বসাবা এইটা ওরা জানতে চায়। এখন এই শব্দটা জানার জন্য একটু ভাবো, বাংলাতে যদি আমাদের একটা শূন্যস্থান পূরণ করতে একটা শব্দ বসাতে বলে, তুমি অবশ্যই কনটেক্সটটা বুঝে যাবে, কারণ তুমি বাংলাকে নিজের ভাষা হিসেবে ট্রিট করতেছো। বাট ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করো, যেখানে প্রবলেমটা হয়। ইংলিশকে তুমি যদি জাস্ট বুঝে, যাদের রিডিং হ্যাবিট ভালো, ও অটোমেটিক্যালি অপশনগুলো দেখে বলবে যে ভাইয়া এ বি সি ডি, এই চারটার মধ্যে শিওরলি এ হবে না, শিওরলি সি হবে না, শিওরলি বি হবে না, কারণ এগুলো বসানোর পরে আমার কনটেক্সটটা ওই মিনিংয়ে দাঁড় হয় না যেটা এখানে বলতে চাচ্ছে। সো অটোমেটিক্যালি তুমি আনসার ডি পিক করবা। সো এখানে ভোকাবুলারি গদ বাঁধা, আমি এমন একজনকে চিনি যে হচ্ছে 5000 ওয়ার্ড মুখস্থ করে, বাট আলটিমেটলি আইবিএতে চান্স পায়নি। এবং আমার একটা ইনস্ট্রাক্টর ছিল, সে 250টা ওয়ার্ড পড়ে, সে আইবিএতে চান্স পায়। সে কিন্তু 250টা ওয়ার্ড পারে না, সে হচ্ছে ইংলিশের রিডিং হ্যাবিটটা তার ভালো ছিল, অ্যান্ড এই জন্য তার অতটা প্যারা হয়নি। এখন ভাই রিডিং হ্যাবিট আমি কীভাবে ভালো করতে পারি? আমি রিডিং হ্যাবিটটা ভালো করতে পারি জাস্ট 2 থেকে 3 মাস ডেইলি 2 থেকে 3টা আর্টিকেল পড়ে। ভোকাবুলারি ধরে ধরে মুখস্থ করার থেকে বেটার না? তুমি যদি পড়ে পড়ে, আমি এই শব্দটার মানে জানি না, আমি একটু খাতায় নোট ডাউন করে রাখতেছি, তাহলে শব্দটার মিনিং কী সেটা আমি শিখে ফেলবো, কারণ আমি শব্দটা কনটেক্সট থেকে জানতে পারছি। দ্যাটস ইট। সো লিস্ট ধরে ভাই আমি 1000টা ওয়ার্ড পড়ে ফেলছি, বাট মিনিং জানি, বাট কখন ইউজ করতে তা জানি না। সো এই জন্য একটা ভালো বই আছে ওয়ার্ড স্মার্ট। ওয়ার্ড স্মার্টে খুব সুন্দর করে কনটেক্সট বলে দেয়, তুমি কনটেক্সট যখন বুঝে ফেলবা, তাহলে তোমার জন্য শব্দটা মনে রাখতে হয় না, তুমি আলটিমেটলি বুঝে ফেলবা যে এইটা হচ্ছে এখানে ইউজ করা যায়, এইটা এখানে ইউজ করা যায় না। দ্যাটস ইট। আচ্ছা, অ্যানালিটিক্যাল নিয়ে হ্যাঁ, তোমরা দেখছো যে আসলে মূল কাহিনী কিন্তু হয় টাইম ম্যানেজমেন্টে। মোটামুটি নলেজের যে পার্টটুকু থাকে এটা আসলে সবার থাকে। আমরা যদি এটা বলি যে ওই যে ক্লাস 8-9-এর যে ম্যাথ প্রবলেমগুলো আছে, এই ম্যাথ প্রবলেমগুলো কিন্তু সবাই পারবা। ওমর যেটা বললো যে আমাদের ধরো 2 ঘন্টা যদি সময় দেয়, সাথে ক্যালকুলেটর দেয়, সায়েন্সের পোলাপান এই টাইপের ম্যাথ পারবে না, এটা সম্ভবই না। ম্যাথ সবাই পারবে, কিন্তু চ্যালেঞ্জটা হবে ওই সময়ের মধ্যে সঠিকভাবে দাগায় আসা। অ্যানালিটিক্যালের পার্টেও একদম সেম, মানে ওই টাইম ম্যানেজমেন্টটা যারা ঠিকঠাক মতো করতে পারবে তাদের আসলে আর কোনো প্যারা হবে না। তো আমাদের অ্যানালিটিক্যালের মধ্যে আসলে কী কী টাইপের জিনিসপত্র থাকে? এখানে থাকে পাজেল টাইপের প্রবলেমগুলো, যে ধরো পার্সন এ পার্সন বি এর পিছনে বসা আছে, 6 জন মানুষ আছে, তো তাহলে প্রথমে অনেকগুলা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে তোমাকে বলতে হবে যে পার্সন সি কত নাম্বার পজিশনে বসে আছে। হ্যাঁ, তো বেশ মজার প্রবলেমগুলা। তুমি যদি মানে ওই যে গেমস টাইপের জিনিসগুলো যদি খেলে থাকো, এই প্রবলেমগুলো তোমার কাছে অনেক মজা লাগবে। আর অনেকে প্যারা খায় যাদের ইংলিশে একটু দুর্বলতা থাকে, দেখা যায় ওই ইংলিশে অত বেশি মানে প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় দেখা যায় ভাষা বুঝতে সমস্যা হয়, বা কি বুঝাইছে এটা অনেক সময় বোঝে না, সেই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া আসলে মানে অ্যানালিটিক্যাল বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, সবগুলোই আসলে পারার মতনই সব কিছু, এবং সময়ের মধ্যে করার জন্য আসলে প্রচুর প্র্যাকটিস লাগে। প্র্যাকটিসটা যদি একটু টাইমলি রেগুলারিটি মেনটেন করে করা যায়, তাহলে আসলে আর কোনো সমস্যা হয় না। ওকে, আমরা পরেরটায় যাই, সাম মিথস অ্যাবাউট আইবিএ। তোমরা আসো। তো এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে ভাই আইবিএতে যারা চান্স পায় তারা কি শুধুমাত্র আইবিএর জন্য প্রিপারেশন নেয় কিনা। তারপরে আরেকটা গ্রুপ আছে যে ভাইয়া এখানে তো ইংলিশ অনেক বেশি লাগে, তাইলে কি ইংলিশ মিডিয়াম যেগুলো, ইংলিশ ভার্সন যেগুলো, তারাই কি বেশি চান্স পায় কিনা। সো উত্তর হচ্ছে আমরা এখানে যারা দাঁড়ায় আছি, ওমর কি ইংলিশ ভার্সনে ছিল? ওমর বাংলা ভার্সন, মুয়াজ বাংলা ভার্সন, আমিও বাংলা ভার্সন, জয়নাল ভাই বাংলা ভার্সনের। এবং আমরা এখানে বিবিএ যারা করছে ওরা ভালো আরও বলতে পারবে যে আসলে ইভেন মুয়াজ একটা চার্ট দেখাবে তোমাদেরকে যে কত পার্সেন্ট বাংলা ভার্সন থেকে, কত পার্সেন্ট ইংলিশ ভার্সন থেকে, কত পার্সেন্ট ইংলিশ মিডিয়াম থেকে চান্স পায়। আর আরেকটা হচ্ছে যে সিমালটেনিয়াস প্রিপারেশন ভাই যদি নিতে চাই, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি আইবিএর জন্য প্রিপারেশন নিতে চাই, ভার্সিটির পাশাপাশি নিতে চাই, বা মেডিকেলের পাশাপাশি নিতে চাই, তাহলে আসলে কিভাবে পড়াশোনা করব। তোমাদের মুয়াজ ভাইয়া কিন্তু মেডিকেলের পাশাপাশি আইবিএতে প্রিপারেশন নিছিল। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের পাশাপাশি আইবিএর প্রিপারেশন নিছিল, এবং তাদের দুইটাতেই হয়েছিল। তো বিষয় হচ্ছে আমি তাদেরকে বলবো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসো তাদের জন্য কিন্তু ম্যাথ পার্টটুকু অলরেডি ডান। তারা অলরেডি ম্যাথের যে কনসেপ্টগুলো আছে এগুলো ইজিলি গ্র্যাব করতে পারবা। তোমাদের জাস্ট টাইমের মধ্যে প্রপারলি শেষ করার জন্য কিছু প্র্যাকটিস করা লাগবে। যাদের ইংলিশে ভালো দখল আছে, যারা মনে করো যে ভাই না ইংলিশে আমি কনফিডেন্ট, আমি হয়তো একটু ঘষা মাজা লাগবে কিন্তু আমি মোটামুটি ইংলিশ দেখে আমার ভয় লাগে না, তারা এই 3-4 মাসে আমরা যেভাবে গাইড করব, আমরা যেভাবে করে তোমাদেরকে যা যা পড়তে বলবো, এগুলা যদি ডেইলি
এভারেজে 2 থেকে 2.5 ঘন্টা যদি সেলফ স্টাডি করতে পারো রেগুলার বেসিসে, তাহলে তোমার আইবিএর জন্য স্পেশাল আর কিছুই লাগবে না। আমাদের রেগুলার ক্লাসগুলো করবে এবং পাশাপাশি 2 থেকে 2.5 ঘন্টা সেলফ স্টাডিটা মাস্ট, ওটা প্র্যাকটিসের জন্য, তোমার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এইটুকু তোমার লাগবেই। আর অ্যানালিটিক্যালের পার্ট যেটা, যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদের জন্য অ্যানালিটিক্যালের পার্ট আসলে অনেক সোজা। এখন আমি এতক্ষণ সায়েন্সদের কথা বলতেছি, তাহলে কমার্সের যারা আছে বা আর্টসের যারা আছে তাদের জন্য কি হবে? সো কমার্স থেকে কিন্তু এই যে ওমর ভাইয়া কমার্স থেকে কিন্তু আইবিএতে চান্স পাইছে। সো ওমর, যদি তোমার কথা বলো। আচ্ছা, সো একটা মিসকনসেপশন থাকে যে হচ্ছে গিয়ে কমার্স থেকে আইবিএতে চান্স পাওয়া যায় না, আইবিএতে চান্স পেতে হলে তোমাকে ডেফিনেটলি ইংলিশ মিডিয়ামের হতেই হবে, এছাড়া তুমি চান্স পেতে পারবে না, যেটা ট্রু না। কারণ আইবিএতে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, আইবিএতে সমস্ত ব্যাকগ্রাউন্ডে সবাই পরীক্ষা দিতে পারে। এখন যেটা কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া ইংলিশে আমি ভালো না, এটা কি তোমার সামহাও কমার্স কোনো একটা গ্রুপের সাথে কানেক্টেড? মোটেও না। ইংলিশ একটা ভাষা যেটা তুমি নিজে ছোটোবেলা থেকে ইউজ করে আসছো, দ্যাটস ইট। এখন সায়েন্সের 99% মানুষ বা আইবিএতে 95% প্লাস মানুষ চান্স পাচ্ছে, ওরা কি ইংলিশে তোমার থেকে বেশি পড়ছে কোনো একটা সাবজেক্ট? মোটেও না। এটা ও নিজে থেকে দক্ষতা অর্জন করছে। সো ব্যাকগ্রাউন্ডটা অতটা ম্যাটার করে না এখানে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ডেফিনেটলি এজ পায় যে ও হচ্ছে গিয়ে ইংলিশটাকে ভাষা হিসেবে ট্রিট করছে, ও ইংলিশটাকে ওয়ার্ড মিনিং জানে, ও গ্রামার দেখে বলতে পারে যে এটা ভুল এটা রাইট। সো ডেফিনেটলি এখন মনে হতে পারে ইংলিশে তাহলে কি ভাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আইবিএতে বেশি, এটাও ট্রু না। কারণ মুয়াজ একটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স কোর্সে একটা অ্যানালাইসিস করা হয়, সেখানে একটা দেখতে পারি আমরা যে আমাদের ইংলিশ মিডিয়াম থেকে কজন চান্স পায় মাত্র। হ্যাঁ, তো আমরা যদি আমাদের স্লাইডটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখো এই যে এই যে গ্রাফটা, সেটা হলো গিয়ে আমাদের ব্যাচ বিবিএ 29-এর গ্রাফ। এইখানে দেখো এই যে ব্লু পোর্শনটা হলো গিয়ে বাংলা মিডিয়াম। এইখান থেকে তোমরা দেখতে পারছো কিনা আমি জানি না, দেখো এখানে কিন্তু অলমোস্ট 50% স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে, অলমোস্ট 50% স্টুডেন্ট হলো গিয়ে বাংলা ভার্সন থেকে। তার মানে কি দেখো এই জিনিসটা আমিও যখন অ্যাডমিশন টেস্টের মধ্যে ছিলাম, আমিও যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কিন্তু মনে করো আমার যারা বড় ভাইরা আছে ওরাও কিন্তু আমাকে বলছিল যে তুই আইবিএতে আর চান্স পাবি না, তুই প্রিপারেশন নিস না আইবিএর, তুই আইবিএতে প্রিপারেশন নিলে তোর এইগুলো যাবে ওইগুলো যাবে, এইসব কথা আমি অনেক শুনছি। আমাকে বলছিল যে ইংলিশ মিডিয়াম না হলে আইবিএতে চান্স পাওয়া যায় না। বাট আইবিএতে আমার মানে পড়ার একটা খুব মানে অনেক আগে থেকে আইবিএর প্রতি একটা আগ্রহ ছিল। সো ওই জন্য আমি একই সাথে মেডিকেল আইবিএ দুইটাই প্রিপারেশন নিয়েছিলাম, অ্যান্ড আই গট ইন টু দ্য বোথ। সো দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমার এই যে টোটাল গ্রাফটা, এটার মধ্যে মোট পার্টিসিপেন্ট ছিল 114 জন। এইখান থেকে আমি দেখছিলাম বাংলা ভার্সন থেকে আসছে 58 জন। আর এই যে পার্টটা আছে না হলুদ পার্ট, এই পার্টটা হলো ইংলিশ ভার্সন। কিন্তু আমরা যেই বাংলা মিডিয়ামের যে বইগুলো পড়ি না, ওইগুলারই জাস্ট হলো গিয়ে ইংলিশে লেখা, ইংলিশ ভার্সন যেটা। আর এই যে ছোট্ট পার্টটা আছে না 7%, এটা হলো গিয়ে ইংলিশ মিডিয়াম। আমাদের ব্যাচে আমি যখন টোটাল ক্যালকুলেশনটা করছিলাম, এইখানে টোটাল মোট ইংলিশ মিডিয়াম 8 জন ছিল। 114 জনের মধ্যে ইংলিশ মিডিয়াম থেকে 8 জন ছিল, আর বাংলা ভার্সন থেকে ছিল আমার 58 জন। ঠিক আছে, তো এই দেখো এই জিনিসটা কিন্তু একদমই ভুল একটা কনসেপ্ট যে আমরা যদি ইংলিশ মিডিয়াম না হই তাহলে আমরা আইবিএতে চান্স পেতে পারবো না। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো যে মানে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমরা বাংলা ভার্সন আমরা কি আসলে পারবো কিনা আইবিএতে পরীক্ষা দিতে বা চান্স পাইতে। বিষয়টা হচ্ছে যে এটা কোনো ব্যাপারই না। তুমি দেখো 50% কিন্তু বাংলা ভার্সনেরই আছে, আর এমবিএতে গেলে সেটা আরও বেশি হয়, মানে এমবিএর যেই ইয়াটা আছে। ওকে, সো আমরা তারপরে আর কোনো মিথ নিয়ে কথা বলবো। আচ্ছা, একজন স্টুডেন্ট লিখছে আমি মাথায় কি তেল ইউজ করি, আমার চুল এত ঘন। আমার চুল ভাই লাস্ট 3 মাস ধরে এত চুল পড়ছে, অর্ধেক চুল আমার হলো নাই হয়ে গেছে। আমি ভাবছিলাম চুল লম্বা করব, মোটামুটি লম্বা করছিলাম, তারপর শুরু হয়েছে আমার হলো চুল পড়া, চুল কাটছি আমি পরে। ওকে, সো আর কোনো মিথ আছে আইবিএ নিয়ে? হ্যাঁ, আর আরেকটা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই। আরেকটা বিষয় নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমাদের আইবিএতে পাসিং বার হলো গিয়ে 60%। এই জিনিসটা কিন্তু মানে পুরাপুরি ট্রু না। কারণ দেখো আমাদের আইবিএতে কি হয়, আইবিএতে আমরা ধরো 6000 জন পরীক্ষা দিলাম বা 5000 জন পরীক্ষা দিলাম, এইখান থেকে টপ 180 জনকে আমাদেরকে হলো গিয়ে ফার্স্টে আইবিএ সিলেক্ট করে ফার্স্ট রাউন্ডে। তো এখন তুমি ধরো, আমি ধরলাম আমাদের বছরই ম্যাথ প্রশ্নটা ছিল মোটামুটি ইজি, ইংলিশটা ছিল কঠিন। আমি বলি আমি ইংলিশে অ্যান্সার করছিলাম 25টার মধ্যে হলো গিয়ে 14টা। এখন দেখো তোমরা যদি 60% যদি ওই ক্যালকুলেশনটা আনো, তাহলে 25-এর 60% হয় কত? 25-এর 60% হয় 25, 25-এর 60% হয় 15। এখানে আমি 60% অ্যান্সারই করি নাই, বাট আমি আইবিএতে চান্স পাইছি। এটার কারণ কি? ধরো 1 বছর প্রশ্নটা হয়ে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে গেলে কি 180 জন ওই 60% যে বারটা যদি অতিক্রম করতে না পারে, তখন তারা অবশ্যই বারটাকে একটু নিচে নামাবে। আবার ধরো 1 বছর, ধরো সাপোজ হলো ম্যাথ পার্টটা হয়ে গেল অনেক ইজি,
ঠিক আছে? তো এইখানে যদি আমি হলো গিয়ে 60% আনতে চাই, তাহলে আমি দেখতেছি যে 180 জনের জায়গায় 250 জন আমার আইসা পড়তেছে। 250 জনের মার্ক 60%-এর চেয়ে বেশি। ওই টাইমে কি করবে আইবিএ? কি 250 জনকে নিবে? না। আর তখন আইবিএ কি করবে, যে এই পাসিং বারটা আরেকটু ইনক্রিজ করে দিবে। সাপোজ 60%-এর জায়গায় 65% করে দিল। ওই টাইমে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, এখন আমার টোটাল 180 জন আসতেছে। সো আমাদের যেই পাসিং বার 60%, এটা কখনোই ফিক্সড কোনো কিছু না। এটা হলো গিয়ে ডিপেন্ড করে আমার কোশ্চেনটা কীরকম ডিফিকাল্ট হইতেছে। যদি আমার এক বছরে একটা সেকশনের প্রশ্ন হয়ে যায় অনেক ডিফিকাল্ট, আমার পাসিং বারটা কমবে। আমার এক বছরের প্রশ্ন যদি হয় অনেক সহজ, আমার পাসিং বারটা উপরে উঠবে। আচ্ছা, সো আমাদের বছর যেটা মোয়াজ মাত্র বললো, আমরা সেম ব্যাচেরই, যে ইংলিশ কোশ্চেনটা মোটামুটি ইজি আসে, ম্যাথ কোশ্চেনটাও মোটামুটি ইজি আসে, অ্যানালিটিক্যালে আমি কিন্তু বলছি ইংলিশ কোশ্চেনটা মোটামুটি ডিফিকাল্ট ছিল, আমার ডিফিকাল্ট লাগছিল। আমি ইংলিশ পারি না। ঠিক আছে, যাই হোক, মানে ওয়ার্ডস আসে। সো আচ্ছা, যাই হোক, অ্যানালিটিক্যাল পার্টটা মোটামুটি ডিফিকাল্ট, এটা তো এগ্রি। অ্যানালিটিক্যাল পাজল 2টা এত ডিফিকাল্ট পাজল আমি আজ পর্যন্ত দেখি না, এত কঠিন ছিল এটা। হ্যাঁ, আমার মনে হয় যে 120 জন আইবিএতে চান্স পেয়েছে, এখন আমার আইবিএতে যারা ফ্রেন্ড, আমি অনেকের সাথে আলাপ করছি, 120 জনের মধ্যে অনেকে ওইটা অ্যান্সার করতে পারে নাই। অনেক ডিফিকাল্ট একটা পাজল ছিল, বাট আরেকটা ছিল খুবই ইজি। যারা অ্যান্সার করেনি তারাই ভালো কাজ করছিল, কারণ ওই কোশ্চেনটা এতটাই ডিফিকাল্ট ছিল যে আমার মোটামুটি 12 থেকে 13 মিনিট লেগে গেছে জাস্ট এই পাজলটা কি বলতে চাচ্ছে এটা বুঝতে। আর আমি এখানে ভুলটা করে ফেলি, আমি এই জন্য অ্যানালিটিক্যালে বেশি সময় দিয়ে ফেলি। অ্যান্ড এই পাজলটা করার কারণে মোটামুটি আমার অ্যানালিটিক্যালে পাসিং বার থেকে অনেক বেশি উপরে চলে যাই। কিন্তু আমার ইংলিশ এবং ম্যাথে আমি মোটামুটি যে ওই যে মাত্র বললো 60%, আমিও অত বেশি অ্যান্সার করতে পারিনি, আমি অত বেশি মার্কস পাইনি। অ্যান্ড তখন আই রিচড মাই ইনস্ট্রাক্টর যে ভাইয়া, আমি তো এরকম করে আসছি, আমার তো মনে হয় না 60% থাকবে, আপনারা তো বলতে 60% পাসিং বার, আমি কি তাহলে চান্স পাবো? তখন সে আমাকে বলে, ওমর, এগুলো আমরা এমনিই বলতাম, 60% পাসিং বার আইবিএর ইতিহাসে কখনো হয়নি। ইয়েস, ইটস আ সেফ জোন, তুমি যদি 60% করে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল পেয়ে আসো, তুমি আইবিএ চান্স পেয়ে গেছো। তোমার ভাইবা নিয়ে অত প্যারা খাইতে হবে না। রিটেনের ইম্পর্টেন্স অনেক বেশি, ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড। রিটেনের একটা পাসিং বার থাকে, সেটা হচ্ছে 30-এর মধ্যে 18, 15, 16 এরকম মার্কস পেতে হবে, এটা প্লাস। সো ইয়েস, ওইটা পাওয়া সহজ। বাট পাসিং বার নিয়ে অতটা ভেবো না যে ভাই আমি 60% না পেয়ে অনেক ডিমোটিভেটেড ফিল করতে, যেটা আমি ফিল করছি। আর পরবর্তীতে ভাইয়া অ্যাশোর্ড মি যে না, এত লাগে না, এটা হচ্ছে জাস্ট একটা মিসকনসেপশন, অ্যান্ড এই কনসেপশনের জন্য মানে মন খারাপ করিস না, ইউড ইভেনচুয়ালি গেট ইট। অ্যান্ড আলটিমেটলি রেজাল্টের দিন আমি আমার নাম দেখতে পাই 60% অ্যান্সার না করেও, মুয়াজও না অ্যান্সার করেও। আচ্ছা, তো এখানে হ্যাঁ, ওমর যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে একটু আলোচনা করলো, আমিও আমার এক্সপিরিয়েন্স বলি। আমি ম্যাথ মোটামুটি ভালো পারতাম, আমি টোটাল 25টার মধ্যে 19টা ম্যাথ অ্যান্সার করছিলাম, আমার এত বেশি টাইমও লাগে নাই। বাট আমি ইংলিশটা আমি এত বেশি পারতাম না, এখনও পারি না। আমি ইংলিশ টোটাল অ্যান্সার করছি 14টা, আর অ্যানালিটিক্যাল আমি 12টার মতো অ্যান্সার করছিলাম। তখন আমার এক্সামের টাইম শেষ হলো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি তো গিয়ে ভাবতেছি যে আমার অলরেডি ইংলিশে আমি 60% অ্যান্সার করতে পারি নাই। ধরো আমি অ্যান্সারই করছি অনেক কম, এর মধ্যে তো 1-2টা ভুল তো যাবেই। তো এই সাইড থেকে তো আমার মার্ক আসবে অনেক কম। এখন আমি যদি ওই যে ডিফিকাল্ট পাজলটা অ্যানালিটিক্যালে ওইটাও যদি না অ্যান্সার করতে পারি, তাহলে আমার ইংলিশেও কম মার্ক হয়ে যাবে, অ্যানালিটিক্যালও মার্ক কম হয়ে যাবে, আমার ইভেনচুয়ালি কিন্তু যে চান্স ওইটা আসবে না। সো আমি দেখলাম আরও হলো গিয়ে ট্রাই করতেছিলাম, তারপর এক পর্যায়ে দেখলাম ইংলিশ আর একটাও অ্যান্সার করতে পারতেছি না। ওই টাইমে আমার ধরো টাইম ছিল কত, 12-13 মিনিটের মতো টাইম ছিল। তারপর আমি কি তখন ওই জায়গাতে ইনস্ট্যান্ট আমি ভাবছি, আমি যদি ওই যে ডিফিকাল্ট পাজলটা ওইটা অ্যান্সার করতে পারি, আমার আইবিএতে আসার একটা চান্স আছে। আর যদি না অ্যান্সার করতে পারি, আমি শেষ, ইংলিশও বাদ, অ্যানালিটিক্যালও বাদ। তো তারপর আমি ওই পাজলটা এক জায়গাতে বসে 3বার ট্রাই করছি, বিভিন্ন রকম অ্যাপ্রোচে, একবারও মিলে নাই। 3 রকম অ্যাপ্রোচে ট্রাই করছি, মিলে নাই। তারপর আমি দেখলাম ঘড়িতে টাইম আছে 8 মিনিট। ওই টাইমে আমার মাথায় আসলো যে এখানে আমি যদি টেবিল আঁকি তাহলে কি হয়। তারপর আমি আঁকলাম টেবিলটা, ওইটা আঁকতে আমার অনেক টাইম লাগছে, এত বেশি ইনফরমেশন ছিল, ওইটা আঁকতে আমার প্রায় 3-4 মিনিটের মতো লাগছে। দেন এক্সামের আর 3-4 মিনিট বাকি। সো আমি তারপর দেখলাম টেবিলটা আমি যখন আঁকছি, ওইখানে ওই পাজলে প্রায় 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর একবারে এসে পড়ছে। সো দেন আমি হলো গিয়ে টোটাল অ্যানালিটিক্যাল অ্যান্সার করছিলাম 18টা, অ্যান্ড দেন আই গট চান্স ইনটু আইবি। 18টা, আচ্ছা, যাই হোক। সো অনেকে একটা কোশ্চেন আস করেছে, ভাইয়া যে আইবি এর জন্য যে 6000 জন সিলেক্ট করা হয়, এটা কিভাবে করা হয়? ফার্স্ট অফ অল, 6000 জন সিলেক্ট করা হয় না, এটাও একটা মিথ। কোনো সিলেক্টই করা হয় না। তুমি যদি তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো, তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবা। 6000 জন কি, আমাদের ব্যাচে পরীক্ষা দিয়েছিল 7400 প্লাস, 7400 প্লাস। আইবিএর ইতিহাসে হ্যাঁ, অ্যাপ্লাই করেছিল, পরীক্ষা তো সবাই দেয় না। সো অ্যাপ্লাই করেছিল আইবিএর ইতিহাসে সব থেকে বেশি, যেটা ছিল 7400 প্লাস। গত বছর ছিল প্রায় 6000-এর মতো, তার আগের বছর ছিল 5000-এর মতো। সো এটা ভ্যারি করে,
এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে যে ওই বছর কতজন পরীক্ষা দিতে চায়। মূলত সবার একটা মিসকনসেপশন থাকে যে আইবিএতে পরীক্ষা দিতে ভাই আমার ইংলিশ অনেক জোস হইতে হবে, ম্যাথমেটিক্যালি আমি অনেক অলিম্পিয়াড উইনার হইতে হবে আমার জন্য, এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আইকিউ অনেক ভালো হইতে হবে। অ্যাকচুয়ালি কিছুই ট্রু না, কারণ আমি চান্স পাইছি, সো আলটিমেটলি সবাই পারবে।